বাংলাদেশে যে স্বৈর শাসনের অবসান ঘটেছে এবং শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকারের নিঃশর্ত সমর্থক ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা জানি যে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের বাইলেটারাল রিলেশনশিপ তৈরি হয়, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হয়, সরকারি পর্যায়ে হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গত 15 বছর ধরে যে ক্ষমতাসীন রাজনৈতিক দল ছিল, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসাবে তারা আমাদের দেশের জনগণের সাথে বন্ধুত্ব করার চেয়ে একটা দলের সাথে, আরও যদি স্পেসিফিকভাবে বলি, যে সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে তারা সম্পর্ক রক্ষা করে চলেছে। ফলে শেখ হাসিনা যে 3টা ভোটারবিহীন নির্বাচন করেছে, সেই 3টা ভোটারবিহীন নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করার ক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারত এই সরকারকে অব্যাহত সমর্থন দিয়েছে। ফলে এই সরকারের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন এবং শেখ হাসিনার যে দেশ ছেড়ে পলায়ন করে ভারত, এটা ভারত সরকারকে একটা অস্বস্তির মধ্যে ফেলেছে। ইতিমধ্যেই বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ভারত বিদ্বেষী একটা মনোভাব প্রবল আকার, কেননা ভারত যে ফ্যাসিজমকে এখানে সমর্থন শুধু না, এটাকে বিকশিত হওয়ার ক্ষেত্রে তারা যে সহযোগিতা দিয়েছে, এটি আমাদের তরুণ প্রজন্ম ভালোভাবে নিতে পারেনি। বাংলাদেশের স্বার্থবিরোধী যে নানা কর্মকাণ্ড ভারতের, সেটিও আমাদের এই সচেতন তরুণ প্রজন্ম এটি ভালোভাবে গ্রহণ করেননি। আমাদের তিস্তা চুক্তি, পানি চুক্তিকে ভারত বিলম্বিত করে আমাদেরকে শুষ্ক মৌসুমে পানি প্রত্যাহার করে বাংলাদেশের উপরে যে প্রাকৃতিক বৈরিক প্রভাবটা তারা তৈরি করে, সেটা ভারতবর্ষে এই দেশের মানুষ ভালোভাবে নেয়নি। এরকম একটা অবস্থায় শেখ হাসিনা সেখানে পলায়ন করে আশ্রয় গ্রহণ, এটা ভারতের জন্য একটা অস্বস্তির কারণ। সেই জন্য এই ভারত শুরু থেকে আমরা দেখছি যে নানাভাবে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে ভারতের সরকারি পর্যায়ে নানাভাবে আমাদের যে এই 24 সালের যে গণ অভ্যুত্থান, আমরা যেটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছি, সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই বিপ্লবী এর পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম যেন স্বস্তিদায়ক না হয়, নানাভাবে তারা কাজ করছে। এবং এই দেশে পুনরায় পতিত স্বৈরাচারী সরকারের যে রাজনৈতিক দল, তাদেরকে এখানে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় না আসলেও তাদের সহযোগিতা দিয়ে এখানে দেশকে অস্থিতিশীল করার ব্যাপারেও তারা সহযোগিতা করছে বলে অভিযোগ আসছে। তো এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে এটা তিনি বলেছেন যে আমাদের যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, সেখানে বসে যদি তিনি কোনো বক্তব্য রাখেন, তাহলে এটি দু দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে, এবং এই ব্যাপারে ভারত সরকারের সহযোগিতা চেয়েছেন এবং করেছেন। এগুলো কিন্তু খুবই ইন্ডিকেটিভ বিষয়। তাছাড়া আমাদের যিনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকেও এই পতিত স্বৈরাচারী সরকার তার প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে নানাভাবে হয়রানি করেছে, তাকে জেল দেওয়া হয়েছে, তাকে একটার পর একটা মামলা দিয়ে তাকে হেনস্থা করা হয়েছে, তিনি এখন দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ভারতকে ইতিমধ্যেই কিন্তু সতর্ক করেছেন, বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার কোনো ধরনের প্রচেষ্টা হয়, তাহলে তাদের মাথায় বিবেচনা রাখতে হবে 7 সিস্টারও কিন্তু এখানে আছে। এগুলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য। এখন এই যে আমাদের যেটি ঘটনা হলো যে বাংলাদেশ এখন একটা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়েছে, সেটা হলো বন্যা। ফেনী, কুমিল্লা, আমাদের লক্ষ্মীপুর, ওই অঞ্চলটা এখন মানুষ বন্যার পানিতে আকস্মিক এবং কোনো রকমের ঘোষণা ছাড়াই ত্রিপুরার যে বাঁধটি খুলে দেওয়া হলো, ডুম্বুর বাঁধ মনে হয়, সেটি খুলে দেওয়া হয়েছে, এবং 1993 সালের পর এই প্রথম এই বাঁধটি খুলে দেওয়া হয়েছে, এবং কোনো রকমের সতর্কীকরণ ছাড়াই এই বাঁধটি আকস্মিকভাবে খুলে দেওয়ার কারণে এবং রাতের বেলায় খুলে দেওয়ার কারণে এই অঞ্চলের মানুষের যে দুর্ভোগটি হয়েছে, সেটি অবর্ণনীয়। এবং একজন প্রতিবেশী রাষ্ট্র হিসাবে তারা আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসাবে দাবি করে, সেই বন্ধু রাষ্ট্রের এই কাজটি অনুচিত হয়েছে। বাংলাদেশের মানুষের মনের মধ্যে এটা আরেকটা ক্ষোভের মাত্রাটাকে আরো আমরা কি বলবো, যে এটা বৃদ্ধি করেছে, এতে কোনো সন্দেহ নেই। তো আমরা এটার সাথে নিশ্চিত যোগসূত্র হিসাবে বলা কঠিন যে ওই কারণেই তারা এটা করেছে, এটা বলা কঠিন, কিন্তু মানুষ কিন্তু সন্দেহ করছে। এই সন্দেহটা ভারতকে প্রমাণ করতে হবে যে এই সন্দেহটা আমাদের অমূলক, এই সন্দেহটা ঠিক না। কিন্তু এই বন্যা পরবর্তী সময়ে ভারতের সোশ্যাল মিডিয়াতে লোকজন যেভাবে উল্লাস প্রকাশ করছে, যেগুলোর সচিত্র প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, ইভেন তাদের যে অনলাইন গণমাধ্যম বা গণমাধ্যমগুলোতে বাংলাদেশের এই বন্যা নিয়ে তারা যেরকম উপহাস করছে, আমাদেরকে যেরকম হুমকি দিচ্ছে, পেঁয়াজ দিবে না, এটা না দিলে আমাদের 2000 টাকা কেজি পেঁয়াজ হবে,
এগুলো সৎ প্রতিবেশী সুলভ মনোভাবের বহিঃপ্রকাশ না। তো ফলে কেউ যদি এই বন্যার মধ্যেও, বা যেহেতু এই বন্যাটা কৃত্রিমভাবেই তৈরি হয়েছে আমাদের, তো ফলে এর সাথে কেউ যদি যোগসূত্র খুঁজতে যান, সেইটা তো একেবারে উড়িয়ে দেয়া যাবে না। কিন্তু আমি নিশ্চিত করে এটাকে বলতে চাই না যে এইটারই বহিঃপ্রকাশ হিসাবে এটি হয়েছে, এটা নিশ্চিত করে বলতে চাই। তো মানুষের মনে এটা সন্দেহ আছে, এই দেশের বেশিরভাগ মানুষ এটি মনে করছে যে এই সরকারের উপর একটা বাড়তি চাপ তৈরি করার জন্য এটা করা হচ্ছে। বাংলাদেশে কিন্তু আমরা 1988 সনের যখন বন্যা হয় বাংলাদেশে, তারপরে 2004 সালে একটা বন্যা হয়েছিল। সেই বন্যার সময় 88 সালের বন্যার সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই 88 সালের বন্যার সময় আমাদের টিএসসিটাকে উন্মুক্ত করা হয়েছিল। এইখানে সারা রাত ধরে আমাদের মেয়েরা রুটি বানাতেন, রুটি সেঁকতেন ছেলেরা, সকালবেলা ত্রাণ হিসাবে মানে দেশের বিভিন্ন জায়গায় চলে যেত। এবং এখানে কেন্দ্রীয়ভাবে একটা ত্রাণ সমন্বয় কমিটি করা হয়েছিল 2004 সালে। এটাতে আমি শিক্ষক হিসাবে, তখন আমি প্রক্টোরিয়াল কমিটির সদস্য ছিলাম এবং এই ত্রাণ সমন্বয় কমিটির আমি মেম্বার সেক্রেটারি ছিলাম। তো সেইখানেও আমার একটা কাজ করার সুযোগ হয়েছিল এবং সেইখানে দেশের বহু মানুষ বিশ্ববিদ্যালয়ের এই ত্রাণ সমন্বয়কারী কমিটিকে আস্থা রেখে তারা কিন্তু এখানে প্রচুর টাকা নিয়ে এসেছে, ত্রাণ নিয়ে এসেছে এবং আমাদের ব্যবস্থাপনায় এগুলো সারা দেশে বন্টন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা স্বেচ্ছাশ্রমে তারা এই কাজগুলো সারা দেশে করেছেন, বানভাসী মানুষের কাছে দাঁড়িয়েছেন। মাঝখানে গত 15 বছরে এই যেহেতু এই সরকারের প্রতি মানুষের কোনো আস্থা নেই, আমরা সেই ধরনের এই প্রাকৃতিক দুর্যোগে এই মানে বড় আকারের মানুষকে পাশে দাঁড়াতে আমরা দেখিনি। কিন্তু আমি খুবই মানে আনন্দিত এবং গতকাল থেকে এই বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সরকারের বাইরে সমাজের সর্বস্তরের মানুষ থেকে যে ধরনের আহ্বান এবং উদ্যোগ, এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলনের যারা সমন্বয়করা, তারা ইতিমধ্যেই আমি টিএসসিকে কেন্দ্রিক একটা মানে ত্রাণ তৎপরতা তারা শুরু করেছেন। আমি এটাকে সাধুবাদ জানাই এবং রাষ্ট্রের এই চূড়ান্ত প্রয়োজনে তারা যেভাবে এগিয়ে এসেছিলেন শ্রেণীকক্ষের বাইরে এসে, এবং আমাদের দেশের একটা বড় অংশের মানুষের যে বানভাসী মানুষের যে দুঃখ কষ্ট সেটা লাঘব করে তারাই এগিয়ে এসেছেন। আমরা একটু আগে আমাদের এখানে আমাদের যে বিশ্ববিদ্যালয়ে আমাদের যে সংগঠন, সেই সংগঠনের একটা সভা ছিল, সেই সভা থেকে আমরা 3 সদস্যের একটা ত্রাণ সমন্বয় কমিটি করেছি। আমরা শিক্ষকরাও আমাদের সামর্থ্য অনুযায়ী এটাতে দিব এবং সেইটি আমাদের যে সংগৃহীত অর্থ, এই অর্থ এবং ত্রাণ সাহায্য নিয়ে আমরা সংশ্লিষ্ট এলাকার বানভাসী মানুষের কাছে পৌঁছে দিব। আমি একজন শিক্ষক হিসাবে এবং একজন সচেতন নাগরিক হিসাবে আপনাদের মাধ্যমে আমার শিক্ষার্থী এবং দেশবাসীর কাছে সবিনয় অনুরোধ করতে চাই যে আমরা এই নতুন যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের মানে যাত্রার প্রাক্কালে আমরা একটা প্রাকৃতিক সংকট দুর্যোগের মধ্যে পড়ে আসুন আমরা আমাদের নিজেদের স্বার্থ, আমাদের নিজেদের দাবি দাওয়াগুলোর কথা আপাতত ভুলে দিয়ে আমরা এই বানভাসী মানুষের পাশে দাঁড়াই, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পক্ষে কাজ করি, অন্যকে উদ্বুদ্ধ করি যে তাদের পাশে যেন দাঁড়ায়। আমার বিশ্বাস আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বানভাসী মানুষের দুঃখ কষ্ট সেটা লাঘব করা সম্ভব হবে।